আসসালামু আলাইকুম। আহ সবার সুস্থতা কামনা করছি। সবার সামনের যত যুদ্ধ, প্রস্তুতি, পরীক্ষা, যত ধরনের বালা মুসিবত, সামনে যত ধরনের মানুষের যে ধরনের বালা মুসিবত আসে, সবার সেই মুসিবত থেকে মুক্তির কামনা এবং প্রত্যাশা করে আমরা আজকে একটা বেশ দীর্ঘ একটা ক্লাস হবে। যদিও আমাদের এই ক্লাসটা অন্যরা হইলে বলতো ম্যারাথন ক্লাস, 100% কমন ক্লাস, এই টাইপের অনেক কিছু হয়তো কইতো। তো তাদের ভাষায় না বলে আমরা আমাদের ভাষায় বাংলা প্রথম পত্র গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন সলভ করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় রিলেটেড বেশ কিছু প্রশ্ন আছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ওই টাইপের প্রশ্ন হয়, অন্য জায়গায় হয় না। তো আমরা যথারীতি আমাদের ক্লাসে যারা আমাদের জুমে আছো, আমাদের স্টুডেন্ট যারা যারা লাইভে যুক্ত হয়েছে আমাদের সাথে, যতটুকু লাইভে থাকবা ততটুকু থেকে উপকার গ্রহণ করতে হবে, এই জন্য খাতা কলম নিতে হবে, লিখতে হবে। যারা জুমে আছো বা লাইভে আছো সবাই একটু কমেন্ট করে উত্তরটা লিখবা। আহ, পারলে ওই তথ্যটা লিখে ফেলবা বাংলায়, না পারলে বাংলিশে। ক খ গ ঘ না, তাইলে লেখাটা হবে, বানানটা শেখা হবে, প্রশ্নের উত্তরটাও জানা হবে। কারণ আমরা যে প্রশ্নগুলো সলভ করব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রশ্ন আমাদের কাছে যখন গুরুত্বপূর্ণ আসলে মনে করছি, আসলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য। তো সেই প্রশ্নগুলো আসলে উত্তর এগুলা কেন হয়েছে, কেমনে হয়েছে, এগুলো আমরা সলভ করব। বেশ সময় লাগবে, একটু ধৈর্য ধারণ করে থাইকো। আশা করি তোমরা উপকৃত হবে। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ, আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। বাক্যটিতে জন্মান্তর এবং সুরূপ এই দুইটা শব্দে সমাসসাধিত শব্দ। এটা কোন সমাসসাধিত শব্দ? আমরা জানি জন্মান্তর, শেষে অন্তর আছে, অন্য জন্ম, শেষে অন্তর থাকলে সেটা আমরা জানি নিত্য সমাস হয়। এটা নিত্য সমাসের শুধু। আর সুরূপ, রূপ মানে চেহারা, সুন্দর রূপ, তাইলে একটা তো নিত্য সমাস হইল। সবগুলাতেই নিত্য সমাস আছে প্রথমে, তাহলে প্রথমগুলো হইতে পারে সুরূপ, সুন্দর যে রূপ। কোন কোন জায়গায় এই সুরূপকে বহুব্রী দেখাইছে, সুন্দর যে রূপ। তাহলে সুরূপ বলতে কি কোনো বিশেষ ব্যক্তি বা কিছু বোঝায় না, তাহলে তো এটা বহুব্রী হইতেছে না। সুন্দর রূপ এটা কর্মধারায় সমাস, তার মানে এটার উত্তর হচ্ছে নিত্য সমাস আর কর্মধারয় সমাস। তো এখান থেকে এই প্রশ্নটা জানবো, সাথে সাথে এটাও জানবো যে আমরা গল্প কবিতার মধ্যে থেকে শব্দের ব্যাকরণিক প্রশ্ন কবিতায় গল্প থেকে এসেছে, ঢাবিতে প্রায় আসে, অন্যান্য জায়গায়ও আসে। তাহলে গল্প কবিতার এরকম ব্যাকরণ থেকে প্রশ্ন হবে, যেটা আমরা আগে জেনেছি। ধনির কন্যা তার পছন্দ নয় বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? ধনির কন্যা তার পছন্দ না। কোন রকমে অল্প ধনী বা একেবারে গরিব, সেইটা হইলে মামা কন্ট্রোল করতে পারবে, মামা নিয়ন্ত্রণ করতে পারবে। মামার বেয়াই মানে অনুপমার শ্বশুর যেন কথা কইতে না পারে, তাদেরকে আদর আপ্যায়ন না করলে বা নিচে নেমে নিজে গিয়ে এগিয়ে দিয়ে আসতে পারলে যেন প্রশ্ন না তোলে, এই জন্য ধনির কন্যা পছন্দ হয় না। তার মানে সম্পদ লিপ্সা কেন হবে? ধনির কন্যা পছন্দ না, গরিবের কন্যা বিয়ে করতে চাইলে তার ভিতর কি সম্পদ লিপ্সা আছে? এটা তো ভুল, এটা নিচতা মানে হীনতা। তার মানে হচ্ছে ছোট লোকই, ছোট লোকই মানসিকতা। তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব বাক্যটিতে তার বলতে কাকে বোঝানো হয়েছে? কাছাকাছি প্রশ্ন দেখেই, যেহেতু অপরিচিতা থেকে আলোচনা হইতেছে, কাছাকাছি প্রশ্ন, তাইলে এটার উত্তর করতে পারা কিন্তু সহজ। কিন্তু কিন্তু পরবর্তীতে যখন একসাথে সব প্রস্তুতি নিয়ে যাব, বুঝতেই পারবো না যখন আসলে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, বুঝতেই যখন পারবো না, ধরতেই যখন পারবো না যে লাইনটা কোন গল্পের বা কোন রচনার, সেখান থেকে সেই সময় কিন্তু উত্তর করতে পারাটা একটু কঠিন। তাহলে আমার পক্ষে চলা অসম্ভব, আমরা একটু দেখি কোন জায়গায় ঠিক আছে, অপরিচিত গল্পের ঠিক কোন জায়গায় এই কথাটা বলা হয়েছে দেখি। এখানে বরযাত্রীদের বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, মানে শম্ভুনাথ অনুপমের দিকে চেয়ে বললেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে, মানে মায়ের আদেশের চেহারায় মামা আমার সামনে উপস্থিত হয়েছে, মামা উপস্থিত হইল, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব।
এই যে তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, এই জায়গার কথা বলা হয়েছে। তাহলে তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, এটা কথাটা কে বলেছে? মামা বলেছে। কোন জায়গাটা আমরা একটু দেখলাম, ওর কাছাকাছি কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিলাম। সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ, যেটা অনুপম। বাক্যে দেয়াল বলতে কি বোঝানো হয়েছে? তাহলে এই টাইপের অনুধাবনমূলক প্রশ্ন হতে দেখা যায়, ঢাবিতে বিশেষ করে এই টাইপের অনুধাবনমূলক প্রশ্ন হয়। এখন এই দেয়ালটা আসলে আমরা মনে করতে পারি বাধা, যে দেয়ালের আড়ালে কল্যাণী থেকে গেছে, সে দেয়াল, যে দেয়াল অতিক্রম করে অনুপমের কল্যাণীকে পাওয়া সম্ভব হয় নাই। তাহলে সেটা, সেই দেয়াল বলতে আমরা সমাজ হিসাব করতে পারি, প্রেম হিসাব করতে পারি। আর উত্তর হবে ক্রোধ। এখন ক্রোধ কেন উত্তর হইল, সেটার জন্য আসলে এই চরণটা বা এই লাইনটা অনুপম যেখানে বলেছে, বা কবি লেখক যেখানে এই বাক্যটা ব্যবহার করেছে, সেই জায়গার প্রেক্ষাপট না জানলে এটার উত্তর কিভাবে ক্রোধ হইল এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে কোন জায়গার প্রেক্ষাপটে এটা বলা হয়েছে সেটা আমাদের দেখা খুবই জরুরি। আমরা একটু যে জায়গায় আছে, গল্পের যে জায়গায় এটা আছে সেই জায়গায় একটু খেয়াল করি। যখন অনাবৃষ্টির দিনের ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, আমরা জানি যে এক পর্যায়ে অনুপম কল্পনা করতে থাকে যে আমার কষ্টে বিয়ে হইল না, আমার কথা তার মনে হইতেছে, এই যে বিয়ে হইল না সে খুব কষ্টে আছে, খালি কান্দে, বাবাও টেনশন করে, এই যে কাল্পনিক কিছু কথা আছে, ওই জায়গার বিষয় এটা। তখন বাপের প্রাণে আর সইল না, এই যে মেয়ের কষ্ট কান্নাকাটি, এটা বাপ আর সহ্য করতে পারলো না, তখন অভিমান ভাসাইয়া দেয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে, মানে অনুপম বলছে তার কাছে। তারপরে তারপরে মনের মনের মধ্যে সেই যে কালো রঙের ধারা, বিয়ের আসর থেকে যখন অনুপমদেরকে বের করে দেয়, সেই জায়গায় ওই বিষয়টা বর্ণনার জন্য, তাদের এই রাগ ক্ষোভের জন্য কালো রঙের স্রোতের কথা বলা হয়েছে। কালো রঙের স্রোত হচ্ছে ক্ষেপে ওঠা, ক্রুদ্ধ হওয়া। কালো রঙের ধারাটা বহিতেছে, সেজন্য কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। এই যে তোমরা আমারে বের করে দিছো, তোমরা তোমরা তোমাদের বিয়ের আসর থেকে খাওয়াই দাওয়ায় বের করে দিছো, এই যে অপমান, এই যে অপমানটা এতদিন তারা বয়ে বেড়াচ্ছিল, আবার শম্ভুনাথ যখন ফিরে আসছে, তখন ওই কালো রঙের স্রোত, যে ক্ষুব্ধ হৃদয়, মানে খুব ক্ষেপে থাকা যে তাদের মনের যে এটা বলে ক্রুদ্ধ অবস্থা, সেটা কালো রং ছিল। এই কালো রংটা এখন সাপের মতো ফোঁস দিয়ে উঠছে, তার মানে আরো রাগান্বিত হয়ে গেছে, রূপ ধারণ করে উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহ আসর সাজানো হোক। ও মনে মনে কল্পনা করতেছে, ঠিক আছে আবার আসবে এরকম, তাহলে আবার বিয়ের আসর সাজাইতে বলবো, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর দিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলে এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজংশের ঝুপ ধরিয়া বলিল, যেমন করে আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করে আমাকে একবার উড়িয়া যাইতে দাও গো। তার মানে তার মনের ভিতরে প্রেমের বা ভালোবাসার প্রস্রবণ বা ঝর্ণা সেটাও কিন্তু ছিল। আমি বিরোহিনীর কানে কানে একবার মুখের সুখের খবরটা দিয়ে আসি গো। তারপরে তারপরে দুঃখের রাত পোহাইলো, মানে ওই দুঃখের কষ্টের জায়গায় সে কল্পনা করছে এগুলা, তার যে কষ্টের সময় সেটা পোহাইলো। নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। তার মানে প্রকৃতির পরিবর্তনের বর্ণনার সাথে সাথে তার জীবনের এবং মানসিক যে পরিবর্তন সেটার বর্ণনা কাছাকাছি মিলিয়েছে। একবারে সে দেয়ালটার বাহিরে রইল, এবারে সেই দেয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তাহলে এটার প্রেক্ষাপট হিসাব করে দেখা যায় যে এটার উত্তর হবে ক্রোধ। তাহলে বেশ দীর্ঘ প্রেক্ষাপট, সহজেই উত্তর করতে পারা যায়, আবার জেনে যদি উত্তরটা করতে পারা যায় তাহলে আমাদের মনে রাখা সহজ। অনুপমের পাপস্খলনের অকপট স্বীকারোক্তি, এখানে যে অকপট স্বীকারোক্তির কথা বলেছে, অকপট স্বীকারোক্তি আমরা পাঠ পরিচিতি, অপরিচিত গল্পের পাঠ পরিচিতি বা মূলভাব পড়লে এই অকপট স্বীকারোক্তি পাপস্খলনের, সে যে আকাম করছিল, সে যে খারাপ কাজ করছিল, তার মামারা তার পরিবার তাকে যে শিক্ষা দিয়েছে সেভাবে সে চলেছে, সে যে অন্যায়ের প্রতিবাদ করে নাই, এক পর্যায়ে গিয়ে তার এই অন্যায়টার কারণে, এই তার মামার পাপের কারণে তাকে ছোট হতে হয়েছে। সেই অকপট স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে কোন বাক্যে?
হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি, সেই জায়গায় শেষ পর্যায়ে তারা যখন কল্যাণীর খবর তারা পাইলো, তার মা জিজ্ঞেস করছিল তোমার নাম কি, শেষের দিকে তখন আবার শম্ভুনাথ সেনের কাছে যাওয়া হয়েছিল, গিয়েছিল অনুপম, বিয়ের কথা বলছিল, কিন্তু কল্যাণী আর বিয়ে করতে রাজি হয় নাই, সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর বিয়ে করবে না। আমরা ওই জায়গাটা একটু দেখে আসি, কোন জায়গার কথা এটা একটু দেখে আসি। মামারা নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা ঠেলে, এখানে মাতৃআজ্ঞার কথা বলা হয়েছে, এখানে ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি, কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে, দুইজনের সাথে দেখা হয়েছে, হাত জোড় করিয়াছি, এই যে হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি, শম্ভুনাথের হৃদয় গলিয়াছে, কল্যাণী বলে আমি বিবাহ করিব না। তাহলে শম্ভুনাথ এক পর্যায়ে রাজি হয়েছে, কিন্তু কল্যাণী শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয় নাই। এই জন্য উত্তর হচ্ছে এটা, হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি। নারীর প্রশস্তি কীর্তিত হয়েছে কোন গল্পে? নারীর প্রশস্তি মানে একজন নারী সত্তার, ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী কল্যাণীর প্রশংসা করা হয়েছে কোন গল্পে? তা অনেক গল্প বা চরিত্রেই তো আছে, যেহেতু অপরিচিতা নিয়ে আলোচনা হইতেছে তাইলে এটা উত্তর করতে পারাই তো সহজ। তাইলে আমরা জানি এটা অপরিচিত গল্প। এখন এই টাইপের প্রশ্নের উত্তর দেখো, অপশনগুলো যখন আসবে, তোমরা যেহেতু অনেক পড়ছো, অপশনগুলো দেখে অন্য গল্প মনে হইতে পারে এবং তোমাদের কাছে মনে হয় সহজে, দেখে তো অপরিচিতা, তো ঠিক আছে, এত সহজ কি প্রশ্ন দেয়? তোমাদের বলছিলাম একদিন ক্লাসে, আমি ইউনিভার্সিটি হলে থাকি তখন, জাতীয় ফল কি, জাতীয় ফলের জাতীয় বৃক্ষ, সরি জাতীয় বৃক্ষ বা জাতীয় ফল, বিসিএস এ একবার প্রশ্ন আসছে, অনেকে ভুল করছে। কারণ কি? আরে এই প্রশ্ন জাতীয় ফল কাঁঠাল, এইটা প্রশ্ন দিবে কেন? নিশ্চয়ই কোনো কিন্তু আছে, তো ঘোরায় পেঁচায় অন্য একটা উত্তর দিয়ে আসে। তোমাদের এরকম সিচুয়েশন হইতে পারে, যারা অতিমাত্রায় টেনশন করে এই টাইপের, মানে বিশেষ করে মেয়েদের, এই টাইপের টেনশনের উত্তর উল্টোপাল্টা করতে পারো। সহজটা সহজ করে মনে করবা, যদি মনে হয় যে এটা সহজ প্রশ্ন, তো তাহলে এটাকে আবার বাঁকা করে ভাববা না, ওই সহজভাবে ভেবেই উত্তর দিবা। এখন সহজভাবে ভাবলেই তো এটা অপরিচিত উত্তর হয়। এখন মনে রাখবা, এই টাইপের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে যখন ওই অনুধাবনমূলক বাক্য যখন ব্যবহার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মূল ভাবের সরাসরি বাক্য বা তথ্য নেওয়া হয়। আমি আবার রিপিট করছি, এই টাইপের কি বোঝানো হয়েছে, এই টাইপের প্রশ্নগুলা নিজে বানানোর, প্রশ্নকর্তা নিজে না বানিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মূল ভাবের সরাসরি লাইন, মূল ভাবের সরাসরি লাইনটা তুলে দেয়। তো আমরা এই নারীর প্রশস্তিতে বর্ণনা করা হয়েছে, এই বাক্যটা নারীর প্রশস্তি কীর্তিত হয়েছে, এই তিনটা শব্দ পড়লে আমরা জানি যে অপরিচিতা গল্পের মূল ভাবে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, এই জন্য উত্তর অপরিচিতা। সে সম্পদ অকিঞ্চিত কর নহে, বাক্যে বিলাসী চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? সে সে সম্পদ অকিঞ্চিত কর নহে, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। বিলাসী গল্পের এই জায়গাটা আমরা একটু দেখে নিই, তাহলে উত্তর করতে পারাটা খুবই সহজ হবে। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিত কর নয়। তাহলে এই যে হৃদয় জয় করছে, সেবা শুশ্রূষা করে বিলাসীকে বড় করছে, এর মধ্যে আসলে বিলাসীর কোন চরিত্র আছে? কর্তব্যপরায়ণতা, মহত্ব, দৃষ্টিভঙ্গি, সেবাপরায়ণতা। তাহলে সে সম্পদ অকিঞ্চিত কর নহে, এই যে মৃত্যুঞ্জয় হয়তো একটা তুচ্ছ মানুষ, হৃদয় জয় করা, হৃদয় জয় করার যে আনন্দ, এই আনন্দটা ছোটখাটো কিছু না, এই হৃদয় জয় করার কাজটা ছোটখাটো না। তার মানে বিলাসীর মধ্যে এখানে মহত্ব প্রকাশিত হয়েছে, বিলাসীর মহত্ব। আচ্ছা, এরপরে দেখি আমরা, একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম, বাক্যে ন্যাড়া চরিত্রের কোন দিকটি? ন্যাড়া ছোটবেলায় মৃত্যুঞ্জয়ের কাছ থেকে অনেক মিষ্টি খাইছে, অনেক দিন ধরে সে পড়ে আছে অসুস্থ হয়ে, খবরই রাখে না, যাইও না। সেইখানে একজন নারী, অন্য বংশের, নিচু বংশের, সে এসে তাদের সেবা শুশ্রূষা করছে, ন্যাড়া খবরই রাখে না। স্যার স্বাদ বুঝলাম না, স্বাদ না বুঝার কি আছে? তুচ্ছ একজন মানুষ, কিন্তু তার হৃদয় জয় করাটা তো তুচ্ছ না, ছোটখাটো কোনো বিষয় না, অনেক বড় বিষয়, অনেক বড় উদারতার প্রকাশ। তো উদারতার সাথে মিল আছে কোনটা? মহত্ব, গ্রেটনেস, এই জন্য মহত্ব উত্তর। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি, এখন দেখো ন্যাড়া, মানে বিলাসী গল্পে ন্যাড়ার বক্তব্য বা কথা বা ঘটনা যে বর্ণনা যা হয়েছে, সে জায়গায় একটা জিনিস তো স্পষ্ট, যে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের কাছ থেকে বন্ধুত্ব পেয়েছে,
অনেক সেবা পেয়েছে, তার কাছে মিষ্টি খাইছে, অনেক তার সদ্ব্যয় করছে টাকা পয়সা, কিন্তু সমাজের বিধিনিষেধের, সে যে কুসংস্কারচ্ছন্ন সমাজে যে বাস করে, সেই বিধিনিষেধের প্রতি অনুগত থেকে সে অনেক ছোট লোকই কাজ করছে। এই যে মৃত্যুঞ্জয় এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু সে যাইতে পারে নাই, যাওয়ার পারে নাই। তার মানে তার ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করেছে। যেভাবে মৃত্যুঞ্জয়কে, ঠিক যেভাবে তার রিটার্ন দেওয়ার কথা মৃত্যুঞ্জয় তার জন্য যা করেছে, সেই রিটার্নও দিতে পারে নাই। সামাজিক বিধিনিষেধ বা সামাজিক এই কুসংস্কারও সে অনুগত থাকার কারণে এটা ভালোভাবে পারে নাই। তার মানে তার ভিতরে মানসিক অন্তর্দ্বন্দ্ব কাজ করছে। এই মানসিক অন্তর্দ্বন্দ্বের কারণে ওই যে একদিন সন্ধ্যাবেলা গেছে, কেন তা তো যাওয়ার কথা না, আরো আগে যাওয়ার কথা, মানসিক অন্তর্দ্বন্দ্ব হবে। নিচের কোন চরিত্রটি ভিন্ন? এখন এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি। আমি যে অ্যাঙ্গেল থেকে দেখেছি সেই জায়গাটা তোমরা যদি উত্তর বলে দিই, তখন দেখবা যে না, ঠিক আছে, এই প্রশ্নের এই অ্যাঙ্গেলটাই যথার্থ। ভিন্ন কোন চরিত্রটা? অনুপম না? দেখো অনুপম চরিত্রে কি হয়েছে। অনুপম চরিত্রের ভিতরে মানে সামাজিক ভাবে সে বেড়ে উঠছে, সামনে চোখের সামনে অনুষঙ্গ, খারাপ অনুষঙ্গ দেখছে, অসঙ্গতি দেখছে, সমাজের উল্টোপাল্টা আকাম কুকাম মানুষ তার চোখের সামনে তারা নিয়ে করছে, কিন্তু সে স্বকীয় হয়ে উঠতে পারে নাই। নিজে যেভাবে ভেবেছিল সেভাবে আসলে সমাজে তার অবস্থান তৈরি করতে পারে নাই। তার মানে এটা পরিপূর্ণতা পায় নাই। ন্যায় চরিত্রটা একই, ওই যে কুসংস্কারকে অনুগত, কুসংস্কারের অনুগত থেকেছে, সমাজের উল্টো পাল্টা বিধিনিষেধের কাজ সে করেছে, কিন্তু অন্যায়ের বিরোধিতা, সে বিরুদ্ধচারণ সে করতে পারে নাই। আক্কাসের ভিতরে এটা ছিল, আক্কাসের ভিতরে এটা ছিল। আক্কাসও মানে সে স্কুল প্রতিষ্ঠা করতে গেছে, কিন্তু সমাজের মানুষের সামনে তাকে সারেন্ডার করতে হয়েছে। যদিও আক্কাস স্বাধীন চেতা বা সমাজ সচেতন ব্যক্তি ছিল। এইগুলার সবগুলো, এই তিনটা চরিত্রই দেখো ভিতরে পরিপূর্ণতা প্রকাশ করেছে গল্পের মধ্যে, কিন্তু পরিপূর্ণতা লাভ করতে পারে নাই। ভিতরে ছিল কিন্তু প্রকাশ করতে পারে নাই। এই চরিত্রগুলো তিনটাই বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু খালেক ব্যাপারী সমাজের প্রতিপত্তিশালী একজন চরিত্র। খালেক ব্যাপারী সমাজে ক্ষমতাবানদের মধ্যে একজন, যে ক্ষমতা প্রয়োগ করেছে, ক্ষমতা প্রকাশ করেছে। এই জন্য উত্তর হচ্ছে খালেক ব্যাপারী। যদি এই টাইপের খুব ভিতরের প্রশ্ন, অনেক অন্তর্নিহিত প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসলে আসার সম্ভাবনা কম। শুধু আমরা জেনে রাখলাম কোন চরণটি সঠিক। এইটা আসলে প্রশ্ন যে এভাবে হবে বিষয়টা এরকম না, তবে কবিতার কোন বাক্যটি ঠিক বা ঠিক না এই টাইপের প্রশ্ন হইতে পারে। কিন্তু এটা দেওয়া হয়েছে গল্প আসলে আমাদের যেহেতু এটা পেপার ফাইনালের প্রশ্ন, তাহলে দেওয়া হয়েছে গল্পটা আসলে ঠিক মতো পড়েছে কিনা, আমরা কবিতা ঠিক লাইনটা ঠিক মতো ধরতে পারি কিনা, এই টাইপের প্রশ্নের জন্য। খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগে ইহার শরীরে আর কিছু নাই, এটা হচ্ছে উত্তর। খাটিয়া খাটিয়া এখানে একবার দুইবার আছে, জাগিয়া একবার আছে। খাটিয়া খাটিয়া জাগিয়া জাগিয়া শরীরে আর কিছু নয়, দুইবার করে হবে। উত্তর হচ্ছে 2 নম্বরটা। এটা নিয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছে না, যেহেতু সরাসরি প্রশ্ন। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল, কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসী সম্পর্কে বলা হয়েছে। এটা কোন জায়গায়, সেই জায়গাটা একটু আমরা দেখি, ইম্পর্টেন্ট তথ্য আছে কিনা একটু জানার চেষ্টা করি। মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিল, বলিল কে? নেড়া। নেড়া যখন মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে ঠিক সেই সময়কার অবস্থা। বলিল হুম। মৃত্যুঞ্জয় কহিল বসো। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় 2-4টি কথাই যাহা কহিল তাহার মর্ম এই যে, তখন মৃত্যুঞ্জয় তার অসুস্থতার বর্ণনা করছে। প্রায় 1.5 মাস, 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। তার মানে সে বিছানায় পড়ে আছে 1.5 মাস ধরে। 10-15 মাঝখানে সে 10-15 দিন অজ্ঞান আর অচৈতন্য ছিল, তার কোনো সেন্সই ছিল না, সেন্সলেস হয়ে পড়েছিল 10-15 দিন। এই কয়েকদিন হইলো সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিও এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। তার মানে তার বিপদ কেটে গেছে। তাহলে আমরা এখানে ওইটা এবং আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য জানলাম। তাহলে এখানে বিলাসী সম্পর্কে বলা হয়েছে। সে কত বড় সাহসের কাজ, কোন কাজের কথা বলা হয়েছে? এই যে সেবা শুশ্রূষা করে হৃদয় জয় করার কথা বলা হয়েছে। তাহলে এখানে মাসাপিসির আত্মরক্ষা, জমিলা কর্তৃক মাজারের পায়ে স্পর্শ না, বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয়ের সেবা, হৃদয় জয় করা, এবং ওই শক্তি, ভালোবাসার শক্তি দিয়ে ভালোবাসা তৈরি করে অর্জন করা এবং সেটা পরিণতিতে নিয়ে যাওয়া, এই শক্তি বা এই কাজ, এই কাজের কথা এখানে
বলা হয়েছে। যারা তোমরা ফেসবুক লাইভে আমাদের সাথে আছো, গুড, অসংখ্য ধন্যবাদ যে তোমরা কমেন্ট করছো এবং যুক্ত হওয়ার সংখ্যা যে বাড়ছে, অসংখ্য ধন্যবাদ। পরে যারা যুক্ত হয়েছে তাদেরকে বলে নেই, শুরুতে আমরা বলেছি খাতা কলম নিয়ে লিখতে। তোমরা ফেসবুকে কমেন্ট করো, ঠিক আছে, খাতা কলম নিয়ে লেখা কাজটা চালায় যাও এবং যতক্ষণ থাকতেছো প্রশ্ন যেগুলো সলভ করতেছো এটা কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইভাবে তো চিন্তা করি নাই। বিলাসীর প্রেমের আলোয় ধরা পড়েছে সমাজের, এটা বিলাসী গল্পের পাঠ পরিচিতি বা মূল ভাব থেকে নেওয়া হয়েছে। এটা মূল ভাবের সরাসরি লাইন, বিলাসী গল্পের পাঠ পরিচিতি থেকে। বিলাসীর প্রেমের আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা, রক্ষণশীলতা, জীবনের অশুভ চেহারা। তোমরা পাঠ পরিচিতি যদি পড়ো তাইলে এটা সরাসরি পাবা। যে লাইনগুলো বা যে বাক্যগুলো মনে হচ্ছে যে আমরা বানায় দিছি প্রশ্ন, মনে রাখবা যে এই প্রশ্নগুলো বানায় দেয়া না, ওই অনুধাবনমূলক কথাগুলো বানায় দেয়া না, মূল ভাব বা গল্প বা প্রবন্ধের কোনো না কোনো জায়গায় ওটা আছে, সেই জায়গা থেকে না। আমাকে একটু উত্তর দিবা যে তোমরা যারা জমে আছো এবং যারা লাইভে যুক্ত হয়েছো, আমাকে একটু লিখবা তোমরা যে তোমরা খাতা কলম দিয়ে লিখতেছো কিনা। মানে ফেসবুকে করা একটা ক্লাস, একজন লিখছে যে হ্যাঁ লিখতেছে, ফেসবুকে করা একটা ক্লাস, এটাও কিন্তু খুব পজিটিভ ওয়েতে অনেক কিছু শেখা যায়। 100টা প্রশ্নে কিন্তু আমরা অনেক তথ্য শিখবো। তাহলে খাতা কলম দিয়ে এটা লিখতেছি কিনা, যতটুকু এই সময় থাকবো ততটুকু আমরা লিখে পড়বো। আমি ফেসবুকে যারা যুক্ত হয়েছে এখনো কারোর উত্তর পাই নাই যে খাতা খাতা কলম দিয়ে সে লিখতেছে, এরকম কোনো উত্তর এখনো পর্যন্ত পাই নাই। জুমে অনেকে লিখতেছে, হ্যাঁ লিখতেছি। তোমাদের কারো কাছ থেকে এখনো উত্তর পাই নাই যে তোমরা খাতা কলম নিয়ে লিখতেছো কিনা। আশা করি তোমরা লিখবা। 14 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে বড় দাসত্ব? বড় দাসত্ব কি? পরের অবলম্বন করা। আরে আমি না গেলেও তো অন্য লোকজন যাবে, আমি না করলেও তো আরেকজন করবে, তো সেখান থেকে আমি উপকৃত হব। ইয়েস স্যার, একজন পেয়েছি, ইয়েস স্যার। ফেসবুক লাইভে মাত্র একজনই লিখলো যে হ্যাঁ লিখতেছি, আর বাকি কারো পাইলাম না এখনো। তাইলে এই পর অবলম্বন। গান্ধীজি আছেন, এটাই সব, এটাই এটাই আমাদের ধ্বংস করছে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল বলেছেন নিচের কোনটি ভণ্ডামি নয়? আত্মকে চেনা, স্পষ্ট কথা বলা, নিজেকে কর্ণধর ভাবা, নিজেকে বড় মনে করার দম্ভ, এটা আত্মকে চেনা। স্যার আমিও লিখতেছি, ভেরি গুড। জি স্যার, জি কয়েকজন লিখছে মাত্র যে হ্যাঁ লিখতেছি, ফাইন, লিখলেই উপকার হবে। আমরা দেখি সরাসরি বাক্যটা কি আছে প্রবন্ধে। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়, এটা প্রবন্ধ থেকে সরাসরি নেয়া। তাহলে এখানে আত্মকে চেনা এটাই আছে অপশনে। আর একটা কথা আছে নিজের সত্যকে বড় মনে করার দম্ভ। এই যে নিজের সত্যকে বড় মনে করার দম্ভ এখানে অপশনে নাই। দুইটা কথা আছে, আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার একটা অহংকার, একটাই আছে, এই জন্য এটা উত্তর হবে। 16 নম্বর, আমার পথ প্রবন্ধ অনুসারে নজরুলের একান্ত প্রত্যাশা কি? নজরুল কি প্রত্যাশা করেছেন? পাঠ পরিচিতি অংশে আছে, আত্মকে চেনা, সত্য ধারণ করা, আত্মনির্ভরশীলতা অর্জন, ভুল থেকে বেরিয়ে আসা। নজরুল প্রত্যাশা করেছেন আমার একটা জিনিস ভুল হইতেছে, ভুল আমারটা ভুল না, জেদ ধরে যদি এরকম গো ধরে বসে থাকি তাহলে হবে না, এটা ভণ্ডামি হবে, কপটতা হবে, এটা করা যাবে না। ভুল হয়েছে মেনে নিতে হবে এবং ভুল থেকে বের হয়ে আসতে হবে। তাইলে নজরুল এটাই প্রত্যাশা করেছেন, ভুল থেকে বেরিয়ে আসা। নজরুলের মতে কে অসাধ্য সাধন করতে পারে? এই যে অসাধ্য সাধন করা ব্যক্তি, আত্মকে চেনা, আত্মনির্ভরশীল ব্যক্তি, স্পষ্টবাদী ব্যক্তি, ভুল থেকে শিক্ষা নেয় ব্যক্তি। ভুল জিনিসটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন আছে। এইটা অনেকেই এই প্রশ্নটা তোমরা বারবার অনেকে জিজ্ঞাসা করো। বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় যেটা হয়েছে। একজন লিখছে কমেন্ট করলে তো লিখতে পারি না, আপনি তো স্পিডে যাচ্ছেন। তাহলে কমেন্ট করতে হবে না? কমেন্ট করাটা জরুরি না তো? শুরুতে আমি বলেছি উত্তর লেখো, খাতা কলমে লেখাটা বেশি জরুরি। দেখো, কমেন্ট করে শেয়ার করে এটা বেশি বেশি জায়গায় ছড়াই দাও, এই তথ্যে আমরা বিশ্বাসী না, এটাতে আমরা বিশ্বাসী না। অসাধ্য সাধন করতে পারবে, এটা সরাসরি পাঠ পরিচিতির মধ্যে আছে। ভুল থেকে শিক্ষা নেয় ব্যক্তি অসাধ্য সাধন করতে পারবে। মানব কল্যাণের উৎস কিসের বিকাশের মাঝে নিহত? কি বিকাশ করলে? আজকে সকালের ক্লাসে এটা আলোচনা হয়েছিল। মানব কল্যাণের, এটা মনে রাখতে হবে, এই টাইপের একই জাতীয় বাক্য কিন্তু অনেকগুলো আছে। তো মানব কল্যাণের উৎস কি বিকাশ করলে মানব কল্যাণের উৎস ওর মধ্যে আছে।
একজন বলছে যে উত্তরটা লিখবো নাকি প্রশ্নটা লিখবো? তথ্যটা লিখবা। প্রশ্ন আর উত্তর মিলাই যে জিনিসটা লিখলে তোমার মনে থাকে শর্টকাটে যত দ্রুত পারা যায়, বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবা উত্তরটা লিখতে। তাহলে মানব কল্যাণের উৎস কিসের মধ্যে আছে? মানবিক চেতনা। মানবিক চেতনা বিকাশের মাঝেই মানব কল্যাণের উৎস আছে। এটা পাঠ পরিচিতি পড়লে সরাসরি পাবা, মানব কল্যাণের উৎস মানবিক চেতনার মধ্যে, চেতনা বিকাশের মাঝেই নিহিত। মানব কল্যাণের প্রাথমিক সোপান কোনটি? প্রাথমিক সিঁড়ি। মানব কল্যাণের প্রাথমিক সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধের একই জাতীয় কথা অনেকগুলো আছে, বারবার আছে, যদিও কঠিন না, এটা সহজ। মানব কল্যাণের প্রাথমিক সোপান কোনটি? মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা? না। মানবিক বৃত্তির বিকাশ ঘটানো হইতে পারে, মানবিক বৃত্তির বিকাশের ক্ষেত্র রচনা করা, আত্মমর্যাদা পূর্ণ করে তোলা, এটাও না। এখন এই দুইটা হইতে পারে। মানবিক বৃত্তির বিকাশ ঘটানো, বিকাশ মানে ফ্লারিশ করা, আরো বেশি ছড়ানো, আর মানবিক বৃত্তির ক্ষেত্র রচনা করা, প্রথমে প্ল্যাটফর্ম। এখন বলেছে প্রাথমিক সোপান, প্রথমের কাজ কি? প্রথমের কাজ তো প্ল্যাটফর্মটা তৈরি করা, তাইলে এটা হবে মানবিক বৃত্তির বিকাশের ক্ষেত্র রচনা করা, 3 নাম্বারটা উত্তর। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। 20, মানব কল্যাণের অন্তরায় নয় কোনটি? মানব কল্যাণের জন্য বাধা না। কোন জিনিসটা মানব কল্যাণের জন্য বাধা না? জাতিগত চেতনা, গোষ্ঠীগত চেতনা, শুধু আমার জাতির কথা ভাববো, আমার গোষ্ঠী নিয়ে ব্যস্ত থাকবো, আমার সম্প্রদায় নিয়ে ব্যস্ত থাকবো, এইগুলো তো মানব কল্যাণ করতে দিবে না। নিজের জাতি, নিজের গোষ্ঠী, নিজের সম্প্রদায় নিয়েই যদি চিন্তা করি, এটা মানব কল্যাণ করতে দিবে না। যেহেতু বাধা নয় বলছে, তাহলে এই 3টা তো বাধা না। সমাজ চেতনা, সমাজকে নিয়ে যদি আমি চিন্তা করি, এটা তো আর মানব কল্যাণের জন্য বাধা হইতে পারে না। তাহলে উত্তর হচ্ছে সমাজ চেতনা। পরের প্রশ্ন, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্বে মানে উপরের দিকে বা পরলোকের দিকে, পরলোকের পানে, বাক্যটিতে পরলোকের পানে দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? মানে আমরা দৃষ্টি থাকি উপরে, অথবা শুধু পরকালীন মুক্তি চিন্তা করি, শুধুই সওয়াবের আশা করব, এইটা আসলে আমাদের ধর্মীয় সংকীর্ণতার মধ্যে পড়ে। তাহলে এটা ধর্মীয় সংকীর্ণতা হবে, ইহলোক মানসিক সংকীর্ণতা, মৃত্যুর কথা না, যেহেতু পরলোকের কথা আছে, এই কারণে ধর্মীয় সংকীর্ণতা হবে উত্তর। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। এখানে ফসল বলতে কি বোঝাইছে? দেখো, সত্যিকার যদি মানব কল্যাণ করতে পারি, মহৎ চিন্তা ভাবনার ফসল, আমি যদি গ্রেটলি থিঙ্ক করতে পারি, আমি খুব উদারতা দিয়ে চিন্তা করে যে রেজাল্টটা পাবো, যে ফসলটা পাবো, সেটাই হবে সত্যিকার মানব কল্যাণ। তাইলে কি উদার ভাবে চিন্তা করতে পারা, তাহলে এটা হচ্ছে আমার বাস্তবায়ন, কাজের বাস্তবায়ন। উদারভাবে চিন্তা করে আমি কোনো কিছু করে বাস্তবায়ন করলাম, এটা রেজাল্ট পাইলাম, তাহলে ফসল মানে তো বাস্তবায়ন। তাহলে বাস্তবায়ন হবে 23। কোনটির সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব? এটা তো খুবই কমন প্রশ্ন, সবাই পারবে। এই মুক্ত বুদ্ধির সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব, এটা তোমাদের পাঠ পরিস্থিতিতে সরাসরি আছে। এটা খুব কমন প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আবার। মাসিবিশি গল্পে ভাটা কিসের প্রতীক? দেখি 24-এর উত্তর তোমরা দিতে পারো কিনা। কুসংস্কার, সমকালীন সমাজ, গ্রামীণ সমাজ, আর্থিক সমাজ সমস্যা। ভাটা, নদীর জোয়ার ভাটা, জোয়ারে পানি বাড়ে, ভাটাতে পানি কমে, মানে ভাটাতে পানির অভাব থেকে সমাজের আর্থিক সমস্যা ছিল। মাসিবিশি গল্পের সেই বিষয়টা উঠে এসেছে। তাইলে এখানে আর্থিক সমস্যা, গ্রামীণ সমাজ, সমকালীন সমাজ, কুসংস্কার। তার মানে ভাটা, ভাটা মানে হচ্ছে ফিক্সড। ওই তখনকার সমাজে অর্থের মানে তখনকার সমাজে সামাজিক অভাব, মাসিবিশি গল্পের পারিবারিক দীনতা এটা প্রকাশিত হয়েছে, অন্য পরিবারেরও দীনতা প্রকাশিত হয়েছে, মানে অভাব। তাহলে এটা সমকালীন সমাজ, সেই সময়কার সমাজ। ভাটাকে, সমকালীন সমাজকে বোঝানোর জন্য ভাটা শব্দটা ব্যবহার করা হয়েছে। মাসিপিসির শহরে বাজারে সবজি বিক্রি করার দৃশ্যে কোন দার্শনিকের মতবাদ ফুটে উঠেছে? এটা এখানে চন্দ্রবিন্দু হবে না, এটা ভুল আছে। এখন আমরা মাসিপিসি গল্পের এই প্রশ্নটা একটু অন্যদিকে ঘোরানো। মাসিপিসি গল্পের পাঠ পরিচিতি যদি আমরা পড়ি, তাহলে পাঠ পরিচিতির মধ্যে আমরা দেখব বিচিত্র পেশা শ্রেণীর মানুষের সংগ্রাম, তাদের জীবন ধারণের সংগ্রাম, এটা এরকম একটা বাক্য আছে দেখবা, বিচিত্র শ্রেণী সংগ্রাম, পেশাদের, বিচিত্র পেশা শ্রেণী মানুষের সংগ্রাম। এখন এই যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব, কার তত্ত্ব?
শ্রেণী সংগ্রাম তত্ত্ব কার তত্ত্ব? কার্ল মার্কসের তত্ত্ব। তাহলে এটা কার্ল মার্কস হবে, শুধু ওই বাক্যের কারণে কার্ল মার্কস হবে। আচ্ছা, এবার দেখি, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, বাক্যটি কোন ধরনের বাক্য? তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, একবারে বলে শেষ করা যাচ্ছে। বাক্যের মধ্যে কমা বা ওই যে সে, যদি, যদি, যদিও, যেহেতু এগুলা নাই। আবার এবং, কিন্তু, ও, আর, নতুবা, অথবা এগুলাও নাই। ওগুলা না থাকলে যে বাক্য, সেই বাক্যটা সরল বাক্য। আমার প্রশ্ন হচ্ছে, এটা আসছে কোত্থেকে, কোন জায়গায় আছে? তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, তুমি অধম তাই বলে, তুমি আমি তো আছে, তুমি আমি থাকলে কি অন্য বাক্য হয়? এরকম কোনো কিছু কি শেখাইছে নাকি? তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, এটা কোথায় আছে? আমার পথে না। অনেকে লিখতেছে মানব কল্যাণ। মূলত এটা কপালকুণ্ডল উপন্যাসের বাক্য, কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে। আমাদের বইয়ের প্রথম গদ্য, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, গুড। আমার পথে না, ফুল সিলেবাসেরও না, মানব কল্যাণ প্রবন্ধের মধ্যে আছে। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। আচ্ছা, বাক্যটা সরল বাক্য জানাম। আলাদি কার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে? কার বাড়িতে আশ্রয় গ্রহণ করে? তাহলে এই কথাটি কি মাসি নাকি পিসির? আর প্রথমে কে বলে, এই টাইপের কিছু প্রশ্ন আমাদের বিভ্রান্ত হইতে পারে, আমরা বিভ্রান্ত হয়ে যাইতে পারি। এটা আমরা ভালো করে পড়বো, যদিও এই প্রশ্নটা খুবই কমন। পিসির বাড়িতে মাসি আলাদা আশ্রয় গ্রহণ করেছিল। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, কোন রচনার উক্তি? শুনে মনে হইতে পারে জমিলার রাগ, নাকি জমিলা যে গো ধরছিল, বা জমিলার কথা বলে নাই তো, মনে হইতে পারে। কিন্তু এটা মাসি পিসি গল্পের উক্তি। ডরাসনি, ডর কিসের, উক্তিটি কার? ডরাসনি, ডর কিসের, উক্তিটি কার, মাসির নাকি পিসির? ডরাসনি, ডর কিসের, উক্তিটি কার, মাসির নাকি পিসির? ডরাসনি, ডর কিসের, এটা তো মানে বিভিন্ন উত্তর দিতেছো তোমরা, কেউ মাসি, কেউ পিসি। ডরাসনি, ডর উক্তিটি কার, এটা হচ্ছে পিসির উক্তি। ডরাসনি, ডর কিসের, এটা হচ্ছে পিসির উক্তি। গুড। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় কোন রচনার উদ্ধৃতি? আমরা জানি যেটা 52 দিনগুলি থেকে, এটা আলোচনা যাচ্ছি না বেশিক্ষণ। মানুষকে শুধু খাওয়া পড়া নিয়ে বেঁচে থাকতে চায়, উক্তিটি কার? এটা 52 দিনগুলির রেণুর উক্তি। মনে রাখবা যে রেইনকোট গল্প, 52 দিনগুলি বা এই টাইপের, আহ তারপরে লাল সালু উপন্যাস, আর সিরাজউদ্দৌলা নাটক, এইগুলা থেকে উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে, আর কে করেছেন, এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, এইগুলো থেকে প্রশ্ন হয়। কোন জোড়াটি ঠিক নয়? এটা বঙ্কিমচন্দ্রের শর্ট সিলেবাসের বাইরে যে নব্য লেখক দিগর প্রতি, ওই যে ওখানকার শব্দটীকা থেকে নেওয়া হয়েছে। আমরা জানি কীর্তি মানে হচ্ছে যশ, ঠিক আছে। ব্যঙ্গ মানে পরিহাস, এটাও ঠিক আছে। ভূষণ মানে শোভা, যেটা অলংকার লেখা হয়েছে ওখানে, অলংকার, অলংকার লেখা হয়েছে। আর কদাপি মানে হচ্ছে কোনো কালে বা কখনো, কোনো কালে বা কখনো, কদাপি মানে। আর বিদ্রুপ মানে তো হচ্ছে ব্যঙ্গ পরিহাস। তাহলে এইটা ঠিক নেই, উত্তর হচ্ছে 3 নম্বরটা, কোন জোড়াটি ঠিক না। কোন শব্দটির অর্থ সাহায্য বা আশ্রয়? আমরা জানি শরণ শব্দটির অর্থ হচ্ছে সাহায্য বা আশ্রয়, আর শরণাপন্ন মানে হচ্ছে আশ্রয় প্রার্থী, আশ্রয় প্রার্থী। এটা গৃহ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, গৃহ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের। এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, ফুল সিলেবাসের শব্দার্থ থেকে। রোয়াক শব্দের অর্থ কি? রোয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা, রোয়াক শব্দের অর্থ বারান্দা, যেটা উত্তর হবে এখানে দাওয়া। এটা শর্ট সিলেবাসের বাইরে আহ্বান গল্প থেকে নেওয়া হয়েছে, ফুল সিলেবাসের আহ্বান গল্পের শব্দার্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা তো সারা জীবন কইছি শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে, তাহলে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসের শব্দার্থ থেকে কেন প্রশ্ন করলাম?
তোমরা ঢাবিতে বা অন্যান্য জায়গায়, এবার তো বিউপিতে হয়েছে, বলা থাকে যে এই সিলেবাস থেকে হবে, তারপরও কথা মানে না, কথা শোনে না। তারা শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসের, এবং ফুল সিলেবাসের যত প্রশ্ন আইছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শব্দার্থ টিকা বা এই এই গদ্যটি কোন গ্রন্থে অন্তর্ভুক্ত ছিল বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই টাইপের প্রশ্ন। একটা ঢাবিতে তো প্রত্যেকবারই একটা করে দেখছি যে শব্দার্থ টিকা বাইরে থেকে আসতেছে। এই কারণে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসের শব্দার্থ থেকে হয়েছে। আজকে সকালে একটা ক্লাস হয়েছে। আল্লামা আন্তা, আল্লামা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কোথা থেকে না হয়েছে এটা আমরা জানি, যে এটা রেইনকোট থেকে না হয়েছে, মনে হইতে পারে পরে গিয়ে লাল সালু থেকে আছে কিনা। কার কণ্ঠ শুনে নুরুল হুদা ভেবেছিল মিন্টু অস্ত্র শস্ত্র হাতে ঢুকে পড়েছে? কার কণ্ঠ শুনে মনে হয়েছিল মিন্টু মানে অস্ত্র শস্ত্র হাতে ঢুকে পড়ছে? এটা হবে ছোট মেয়ে। আব্বু তাহলে মুক্তি পায়নি, কার উক্তি? এটা হচ্ছে নুরুল হুদার বড় ছেলেটা বলছিল আব্বু তাহলে মুক্তি পায়নি। এটা বড় ছেলের কথা, বড় ছেলের কথা, এটা আমরা জানি। যারা লাইভে আছো তোমরা কি লিখতেছো তো খাতায়? কমেন্ট করার থেকে তোমরা লিখতেছো কিনা সেটা বেশি জরুরি। কমেন্ট করার থেকে লিখতেছো কিনা সেটা বেশি জরুরি, প্লিজ লিখো। সে বেশ হন হন করে হাঁটে, এখানে সে কে? সেখানে সে কে মানে কার সম্পর্কে বলা হয়েছে যে হন হন করে হাঁটে? কার সম্পর্কে বলা হয়েছে? ধলা মিয়া, নুরুল হুদা, মজিদ, হাসুনির মা। কই কেউ লেখে নাই? হ্যাঁ, খুবই কমন প্রশ্ন। তবে এই টাইপের কমন প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নুরুল হুদা সম্পর্কে বলা হয়েছে। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, কার সম্পর্কে বলা হয়েছে? ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, দেখে মনে হইতেছে যে খালেক ব্যাপারী বা মজিদ না তো। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, একজন লিখছে মজিদ। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, এটা নুরুল হুদা সম্পর্কে বলা হয়েছে। অনেকে লিখছে মজিদ, জীবনে পড়ে নাই বা এই পরীক্ষা দেয়নি মনে হয় এরা। ভাই নুরুল ভাই, বর্ষাকালে তো জুত উক্তিটি কত ব্যবহার করেছে? এই টাইপের প্রশ্ন যদিও আসার সম্ভাবনা কম। বর্ষাকালে তো জুত উক্তিটি ব্যবহার করা হয়েছে 2 বার। এটা রেনকোট গল্পে এটা 2 বার ব্যবহার করা হয়েছে। যে কবিতা শুনতে জানে না সে ড্যাশ কৃতদাস। এটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন কবিতা থেকে বা গদ্য থেকে আসবেই। একটা একটা বাক্য দিয়ে শূন্যস্থানে কি হবে বা কি বলা হয়েছে। একজন অনেকে লিখেছে আজীবন, এটা আজন্ম কৃতদাস থেকে যাবে, আজন্ম কৃতদাস। তার মানে কবিতা কিন্তু এতই সিরিয়াসলি পড়তে হবে যে তুমি কবিতার একটা চরণ দিলে এর পরেরটা আগেরটা কি, আবার একটা চরণের বা একটা কবিতার একটা লাইনের কোন একটা শব্দ মিসিং ধরতে পারা, এটা কিন্তু পড়তে হবে। বড় কবিতাগুলো কিন্তু আমাদের ঝামেলা হইতে পারে, এটা সিরিয়াসলি পড়া দরকার। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে তার বলতে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, কোন কোন মানুষের ব্যাখ্যায় এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে, কেউ কেউ এটা ব্যাখ্যা করে থাকেন। তাইলে এখানে তো অপশন সেটা নাই, পূর্বপুরুষদের, এটা তো প্লুরাল, এটা হচ্ছে না। উত্তর হবে পূর্বপুরুষ। তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। এখানে শেখ মুজিবুর রহমানের কথাই বলা হয়েছে, পূর্বপুরুষ আমাদের। অপশনে শেখ মুজিবুর রহমান থাকলে হয়তো হইতো। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন মানুষের ইতিহাস বর্ণিত হয়েছে? সাধারণ মানুষের, মাটির মানুষের, পরিবারের কথা? কারো নয়, এখানে মাটির মানুষের। এটা আমরা আমরা মূল ভাব পড়লে সরাসরি এই বাক্যটা পাবো। মাটির মানুষের আহ ইতিহাসের কথা বর্ণিত হয়েছে এই কবিতায়। তার করতলে পলি মাটির সৌরভ ছিল। পরবর্তী পংক্তি কি, পরবর্তী চরণ কি? আমরা একসময় বলতাম যে পরবর্তী চরণ, আগের চরণ, এগুলো আমাদের সময় আসতো, এখন আর আসে না। একসময় বলতাম, কিন্তু গত 2 বছর আমরা দেখলাম যে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও এর আগের চরণ পরের চরণ এই টাইপের প্রশ্ন হইছে। তো আমরা এটা এখন আর বলি না, এই টাইপের খ্যাত প্রশ্ন ইদানিং হইতেছে। তো এই টাইপের খ্যাত প্রস্তুতি আমাদের লাগবে। কোন কোন কবিতার ক্ষেত্রে কিন্তু আগের চরণ পরের চরণ একটু কঠিন, বেশিরভাগ ক্ষেত্রে আগের চরণ পরের চরণ পারা সহজ। তাহলে কবিতা আমাদের ওইভাবে পড়তে হবে। গতকালের শব্দার্থ রেকর্ড ক্লাস, শব্দার্থ রেকর্ড ক্লাস তো আজকে হয়েছে। রেকর্ড ক্লাস দিবে কিনা? রেকর্ড ক্লাস তো ফেসবুক লাইভে হয়েছে, আচ্ছা ডাউনলোড করে দিতে বলবো, আজকেই দিবে। তাইলে রক্ত জবার মতো ক্ষতি ছিল, পলিমাটির সরব। পলিমাটির সরবের পরে হচ্ছে রক্ত জবার মতো ক্ষত। রক্ত জবার মতো ক্ষত, তার আগে পলিমাটির সৌরভ, পরবর্তী চরণ। আমি উচ্চারিত সত্যের মতো ড্যাশ কথা বলছি। আমি উচ্চারিত সত্যের মতো
ড্যাশ কথা বলছি, কই লেখো, শুধু অপশন না, এটা এ লিখে ফেলো। স্বপ্নের কথা বলছি, গুড, মুক্তির কথা না, কবিতার কথা না, স্বপ্নের কথা। দেখো তোমরা কমেন্ট করতেছো আমাদের পোলাপান, জুমে যারা উল্টা পাল্টা কমেন্ট করতেছো, কবিতা যদি এখনো না পারো কবিতা স্মরণ, মানে বলো তোমাদের মাইর দেওয়ার মন চায় না? মাইর দেওয়া উচিত কিনা তোমাদের? কবিতার পরের চরণ পারতেছো না, কবিতার একটা লাইন, ইভেন এই আমি কিংবদন্তির কথা বলছি, এইটার এই শূন্যস্থান আমাদের অনেকগুলো পরীক্ষা এসছে, এরপরে তোমরা পারতেছো না, নিশ্চিত তোমাদের মাইর দেওয়া উচিত। তাহলে স্বপ্নের কথা হবে। ফেব্রুয়ারি 1969 কবিতায় লাল কৃষ্ণচূড়া কিসের মূর্তি প্রতীক? মানে লাল কৃষ্ণচূড়া আসলে কিসে, কি কে, কোন জিনিসটাকে প্রকাশ করে? এটা ত্যাগ, ত্যাগের প্রতীক। কোন রঙে পথঘাট ছেয়ে গেছে? সেই ওই যে কবিতার লাইন পড়লে আমরা দেখি যে চেতনার বিপরীত একটা রং আছে, সেই রঙে এখন পথঘাট ছেয়ে গেছে, কালো রং লিখতেছে। ওই কালো রঙের কথা আছে নাকি তোমার ফেব্রুয়ারি 1969 কবিতায়? কালো রং লিখতেছো তুমি, চেতনার বিপরীত রং। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কে লিখেছেন? শামসুর রহমান। যদি এই টাইপের প্রশ্ন হইতে পারে, এই রচনাটি কে লিখেছেন, কিন্তু অপশনে একই অপশন ভিন্ন ভিন্ন যে থাকবে বেশিটা এরকম না, এখানে দেওয়া হয়েছে কারণ শামসুর রহমান বানানটা আমরা অনেকে ভুল করি। তাহলে শামসুর রহমান এটা হইতে পারে। এখানে রহমান হবে না, দন্তস্ব হবে না, দন্তস্ব হবে না, তাহলে শামসুর রহমান। কবি কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন কি বোঝাতে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন, কমল বন মানবিকতা আছে, সুন্দর এবং কল্যাণ, এটা শব্দার্থ টিকা, শব্দার্থ টিকা অংশে এটার ব্যাখ্যা লেখা আছে সরাসরি। মানবিকতা, সুন্দর এবং কল্যাণ বোঝানোর জন্য কমল বন এটা ব্যবহার করা হয়েছে। মানবিকতা, সুন্দর, কল্যাণ যারা লিখছো অপশনে, প্লিজ এটা যারা লিখছো একটু সবাই লেখো, আমি দেখতে চাই। আমরা এখন এখন একটি 20 সেকেন্ডের বিরতি যাব, সেই 20 সেকেন্ডের বিরতিতে তোমাদের যেটা লিখতে হবে, কমল বন সমান সমান মানবিকতা, সুন্দর, কল্যাণ। একটু লেখো তো প্লিজ, জুমে আছো যারা, লাইভে আছো, এটা একটু লেখো বাংলায়। কমল বন সমান সমান মানবিকতা, সুন্দর আর কল্যাণ। আমরা বানানো শিখতে পারবো, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য শিখে ফেলবো এই সাথে সাথে। আর যারা লিখেছো, গুড, এই তো অনেকে লিখেছো, যারা লিখে ফেলেছো একটু পানি খেয়ে নাও, একটু পানি খেয়ে নাও, 10 সেকেন্ডের বিরতি, 20 সেকেন্ড। মানবিকতা, রাকিব শেখ, রাকিব শেখ লিখছে কিন্তু সুন্দর বানানটা ঠিক লিখতে পারে নাই রাকিব। হম, মহিমা আক্তার বলছে লিখেছি, কমল বন মানবিকতা, সুন্দর, কল্যাণ, গুড। এই তো অনেকে লিখছে, তানজিলা লিখতেছে, সাজু ইসলাম লিখছে, সামিয়া লিখছে মানবিকতা, সুন্দর, কল্যাণ, গুড, থ্যাংক ইউ। এই যে তোমরা কষ্ট করে এত রাতে ক্লাস করতেছো, এরপর আমি লিখতে বলতেছি লিখতেছো, এই যে আবার এক্সট্রা লিখতে বলতেছি লিখতেছো, এটাই তো একটা সুখের বা শান্তির বিষয়। এখন লিখতে বলতেছি কেন এটা কিন্তু বোঝা জরুরি, এটা ইম্পর্টেন্ট এই জন্য। মানবিকতা, সুন্দর, কল্যাণ, গুড। কল্যাণ বানান যারা এখন লিখতেছে, বানান বানান যারা লিখতেছে বাংলায় কল্যাণ বানান, তাদের জীবনে ভুল হবে না। জি ভাই, খাতায় লিখেছি, গুড। যারা লিখেছো তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তোমাদেরকে স্যালুট। ফেসবুকে এবং জুমে যারা যুক্ত হয়ে লিখেছো বলতেছো তাদের। সো পানি পানের বিরতি শেষে আমরা যাচ্ছি 50 নম্বর প্রশ্নে। নিচের কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 বছর বয়সকে জাতীয় জীবনের চালিকা শক্তিরূপে হিসেবে কামনা করেননি? কামনা করেননি, তার মানে 18 বছর বয়সের মধ্যে কোন ধরনের বৈশিষ্ট্য আছে? আমরা 18 বছর বয়স কবিতার মূল ভাব পড়লে মূল ভাবের শেষের দিকে আমরা একটা বাক্য দেখতে পাই, তার মধ্যে কল্যাণব্রতর কথা আছে, সাহসিকতা আছে, দুর্বার গতির কথা আছে, কিন্তু নির্ভীক কথাটার কথা ওখানে বলেনি। এই জন্য উত্তর হচ্ছে নির্ভীক। জীবনের চালিকা শক্তি হিসেবে 18 বছর বয়সের তারুণ্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করার কথা ওখানে তিনটা কথা বলা হয়েছে, কিন্তু নির্ভীক কথাটা ব্যবহার করা হয়নি সরাসরি, এই জন্য তো উত্তর। স্থবিরতা ও নিশ্চলতাকে অতিক্রম করার বয়স কোনটি? এটা 18, 18 বানানটা একটু খেয়াল করে, এই 18 কিন্তু আছে, এরকম কিন্তু হবে না।
18 বছর বয়স বয়স জানে না কাদা, এটাতে কি প্রকাশ পেয়েছে? 18 বছর বয়স কষ্ট পাইলে কাঁদতে জানে না, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, কান্না করব না, হইতে পারে না। 18 বছর বয়স সবসময় আত্মপ্রত্যয়ী থাকে, সবসময় ডিটারমাইন্ড থাকে, নিজেকে নিজে মানে যে কোনো সময় শপথ গ্রহণ করবে, জীবন দিতে পারে, প্রস্তুত থাকবে, সবসময় আত্মপ্রত্যয়। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। আমি যদি এই প্রাণকে প্রশ্ন করি এই বয়সে প্রাণ কেমন, আমি কেমন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর হইতেছে কেমন। কেমন দিয়ে প্রশ্ন করলে প্রাণটা কেমন? প্রাণ তীব্র। প্রাণটা কেমন? প্রখর। তাহলে আমি উত্তর পাইতেছি কয়টা? দুইটা, প্রাণ তীব্র আর প্রখর। এখানে বিশেষণ আছে দুইটি। আর কোন শব্দ বিশেষণ মনে হইতেছে এখানে? এই বাক্যের মধ্যে আর কোন শব্দ বিশেষণ মনে হইতেছে? এই বাক্যের মধ্যে আর কোন শব্দ বিশেষণ মনে হইতেছে না। আচ্ছা, আমি ইদানিং একটা জিনিস খেয়াল করছি, তোমাদের অনেকেই এটা করো, আমি জানি না, দেখি করো না। এই যে না লিখছে অনেকে না, আমি তো আমি তো যাব না, তো অনেকে তো লিখে তো। ইদানিং পোলাপান এই টাইপের কমিউনিকেশন ইউজ করে, কারণটা কি একটু কেউ বলতে পারবা? তোমরা কেউ জানো? এই যে শেষে লেখা, না, তো, জি। মানে আমি ইদানিং দেখতেছি এখনকার পোলাপানের মধ্যে একজন লিখতেছে পশ লাগে মেবি। হ্যাঁ, পশ কি মনে করো কথাই বুঝাইতে হয় না, পশ লাগানো। লিখতেছে অতি আধুনিক প্রকাশ, জেনজি। হ্যাঁ, জেনজি না তো ছেঁড়া গেঞ্জি। আবার লেখা লাগে সাথে, একটু ভাব নিতে চাই। তোমাদের আমি কয়ে দিই যারা লাইভে আসো, এই পরবর্তীতে আমাদের ক্লাস ক্লাস করতে পারো, বা তোমাদের পার্সোনালি কখনো কথা হয় আমার সাথে, মেসেজ লিখতেছো, আর এই যে লিখতেছো, একবারে ঠাড়ায় মারবো, সামনে পাইলে ঠাড়ায় মারবো, অথবা মেসেজেই দেবো মাইকটা। লেখে আবার। হারমাত সম্পর্কে কোনটা ঠিক? হারমাত হচ্ছে মগ অথবা পর্তুগিজ জলদস্যুদেরকে, মগ অথবা পর্তুগিজ জলদস্যু, তাদেরকে হারমাত বলা হইতো। এখানে কোনটা ঠিক বলেছে? স্পেনের জলদস্যু না, পর্তুগিজ ব্যবসায়ী, ব্যবসায়ী তো না, পর্তুগিজ জলদস্যু যদি বলতো তাহলে হইতো, তাহলে এটা উত্তর হচ্ছে না। পর্তুগিজ শব্দের মূল উৎস না। হারমাত শব্দটি পর্তুগিজ জলদস্যু হিসেবে ব্যবহৃত হয় আমাদের অর্থ, কিন্তু এই হারমাত শব্দটি এসেছে স্প্যানিশ। তার মানে আমরা যদি প্রশ্ন শুনি যে হারমাদ কোন ভাষার শব্দ, উত্তর হবে স্প্যানিশ। হারমাদ একটা স্প্যানিশ শব্দ। এখন অনেকে বলেছে যে 54 নম্বর প্রশ্নের সোর্স কি? 54 নম্বর প্রশ্ন শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের বাইরে আমাদের গদ্যের একটা বই থেকে নিয়েছি আমি। তো তোমাদের শেখানোর উদ্দেশ্য ছিল যে হারমাদ শব্দটির অর্থ কি, স্প্যানিশ শব্দ, এটা জানলে হবে। হ্যাঁ, পদ্মা কবিতা থেকে নেওয়া হয়েছে, পদ্মা কবিতা, পদ্মা কবিতার শব্দ অর্থ অংশ এটা আছে। এই জন্মে পড়ি নাই, পড়তে হবে তো। পদ্মা কবিতা তো আমাদের ফুল সিলেবাসে আছে। কবি ভক্তের মিনতি কোনটা? কবি ভক্তরা কবিকে কি কইতেছে? বসন্ত বন্দনা শোনো, পুষ্পশ্বাস করো, গীত রচনা করো, কোনোটিই নাই। বসন্ত বন্দনা বলতে বলতে কইছে, কবি ভক্তরা মিনতি করে বলতেছে বসন্ত বন্দনা শুনতে চায় তারা। ফুলে আছে, গুড, ফুলে আছে। এরপরে কবিতায় কে কুয়াশার চাদর পরিধান করেছে? কে কুয়াশার চাদর পরিধান করছে? শীত। এটা খুব কমন প্রশ্ন, যেহেতু সহজে আমরা পারবো, বেশি আলোচনায় যাইতেছি না। 57, প্রকৃতি ও মানব মনের তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশিত হয়েছে কোন কবিতায়? এটা মূলভাবে পাবা। কোন কবিতায়? প্রকৃতি আর মানব মন, প্রকৃতি আর মানব মনের সাথে সম্পর্ক। ফুল ফুটেছে কিন্তু মন চাইতেছে না, এই প্রকৃতি আর মানব মনের সম্পর্ক কোথায়? তাহারই পরে মানে কবিতায়। কোন পংক্তিটি সঠিক? কোন লাইনটা ঠিক আছে? কতটায় হতে কত কি যে আনি সাজায় নিরন্তর, এই প্রশ্নটা তোমাদের ওয়েবসাইটে যখন পরীক্ষা নেওয়া হয়েছে একটু ভুল ছিল। হ্যাঁ, যে মরে করিল, যে মরে করিল পথের বিভাগী, এটা আছে কবিতায়, এটা ঠিক আছে। কত কি বানানে কয় দীর্ঘইকার হবে, এই জন্য উত্তর নাই। আপন বানানে মূর্ধন্য আছে, দন্তান্ন হবে, এই জন্য উত্তর না। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী,
বাণী বানানে মূর্ধন্য হবে, এখানে দন্তন্য দেওয়া আছে, এজন্য উত্তর না। তার মানে আমরা এখানে দুইটা জিনিস হিসাব করে প্রশ্নটা করা হয়েছে। এক, কবিতার লাইন তোমরা ঠিক মতো বলতে বুঝতে পারো কিনা, মনে রাখতে পারো কিনা। দুই, বানানটাও একটু ঢুকানো হয়েছে খেয়াল করে। ট্রিকি, এত ট্রিকি প্রশ্ন হবে না কিন্তু তোমাদের শেখানোর জন্যই আসলে প্রশ্নটা করা। Good, শেষেরটা। প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রতিদান কবিতায় কিসের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে? প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রতিদান কবিতায় কিসের আকাঙ্ক্ষা করেছে? প্রীতিময়তা। প্রীতিময়তা, এটাও মূল ভাব থেকে নেওয়া হয়েছে। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, বাক্যে কবর বলতে কি বোঝানো হয়েছে? আমার বুকে কবর হইছে, আমি আমার আত্মীয় স্বজন বা কাছের কোনো মানুষকে হারালে আমার বুকে একটা শূন্যতা কাজ করে। এই যে হারানোর এটা কষ্ট না, কবর কিন্তু কষ্ট না, কবর মানে শূন্যতার প্রতীক, তাহলে এটা শূন্যতা হবে। কবর কষ্ট না, কবর শূন্যতার প্রতীক। প্রতিদান কবিতার কবর শূন্যতার প্রতীক, মনে রেখো, শূন্যতা হবে। গুড। একজন শূন্যতা দেখো দ্রুত লিখতে গিয়ে এরকম করে লিখছে, শূন্যতা, শূন্যতা। বাহ, সে তো খুব খুব সুন্দর লিখেছে, শূন্যতা। আমি তার বুক ভরি, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। একজন আবার মনে করাই দিছে, একজন আবার মনে করাই দিছে, আপন জন হারানোর বেদনা আমি ছাড়া, স্বজন হারানোর বেদনা আমি ছাড়া আর কে বুঝবে? বলো তো এটা কে কইছে? স্বজন হারানোর বেদনা আমি ছাড়া আর কে বুঝবে, এই বিখ্যাত উক্তিটি কে বলেছেন? তিনি এখন কোথায় অবস্থান করছেন? গুড। আপা 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 আপা, এটা কইছেন আপা, আমাদের বিশিষ্ট আপা। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপাকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন আছে, ব্যাখ্যা আছে, আমি নিজে বানাইছি একটা মানে বাক্য। আপাকে উদ্দেশ্য করে একটা বিশেষ প্রশ্ন আছে, পরে আসতেছে। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, কি বোঝানো হয়েছে? এটা খুব কমন প্রশ্ন, তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা এই প্রশ্ন বারবার পড়ছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন বারবার দেখছো। সর্বং সহা মনোভাব, সর্বং সহা মানে সবকিছু সহ্য করবো আমি, সবকিছু সহ্য করার মতো মনোভাব এটা। আমার ঘর ভাঙছে আমি তার ঘর বাঁধি, তাহলে সর্বং সহা মনোভাব হবে। বলতেছে ভাই এটা দুইটা উত্তর নেয়, পরোপকার বোঝানো হয়েছে সর্বং সহা মনোভাব, যখন সর্বং সহা মনোভাব আসবে এটা আর অন্যটা দেওয়ার সুযোগ নেই। কোন কবিতায় কবি পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন? পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন কোন কবিতায়? প্রতিদান কবিতায়। ৬২-র উত্তর গ, পৃথিবীকে সুন্দর আর বাসযোগ্য করতে চেয়েছেন। ফেসবুকে একজন লিখছে যে হাসিনা আপারে সে মিস করতেছে। ঠিক আছে, হাসিনা আপারে তুমি মিস করো, কিন্তু হাসিনা আপা তো ওইখানে গিয়ে আর একজনের মিসেস হয়ে গেছে, তুমি মিস করতেছো আর ওইখানে তো আর একজন মিসেস করে ফেলছে। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, কয়টি ভুল আছে এখানে? কয়টা ভুল বলতে, এই ভুল বলতে এখানে বানান ভুলের কথা বলেছে, বানান ভুল। খড়গ এটা আসলে বইয়ে এইভাবে লেখা, ডয়বিন্দু র এখানে আবার হস চিহ্ন আছে, এইটা আবার এই ফন্ট যে ফন্টে দিয়েছি আমি ওটা এক জায়গায় হয়ে যায়, তার মানে এটা তো এখানে ভুল না। কৃপান বানানে মূর্ধন্য হবে, রণভূমে বানানে ভয়ে দীর্ঘ হবে, আর রণিবে বানানে মূর্ধন্য রস্বইকার বয়কার রণিবে হবে। তাহলে এখানে একটা, দুইটা আর তিনটা, এখানে বানান ভুল আছে তিনটা। এটা কবিতা বা বই আমরা দেখলে বুঝতে পারবো, এখানে বানান ভুল আছে তিনটা। ৬৪, নিচের কোনটি ভিন্ন? আমরা জানি যে অরফিয়াস গ্রিক, নটরাজ ইসরাফিল, এখানে একটা হিন্দু পুরাণ, নটরাজ হিন্দু পুরাণের চরিত্র, অরফিয়াস গ্রিক পুরাণের চরিত্র, ইসরাফিল হচ্ছে ইসলামী বা মুসলিম পুরাণের চরিত্র। কিন্তু চেঙ্গিস খান কোন তো পুরাণ ক্যারেক্টার না, তাহলে চেঙ্গিস খান এখানে পুরাণ চরিত্র নয়, চেঙ্গিস খান পুরাণ চরিত্র নয়।
এই জন্য উত্তর হচ্ছে চেঙ্গিস খান। বাকি তিনটাই পৌরাণিক চরিত্র, বাকি তিনটাই, শেষেরটা না, ইতিহাস ঐতিহাসিক চরিত্র। 65, বলো উন্নত মমশির পংক্তিটি কি প্রকাশিত হয়েছে? শব্দার্থ বা টিকা অংশে সবকিছু এইটার ব্যাখ্যা আছে। এখানে সদম্ব আত্মপ্রকাশ প্রকাশিত হয়েছে। মূল ভাবের মূল ভাব পড়লে আমরা শুরুতে দেখি, এই কবিতায় কবি শুরুতে বলো উন্নত মমশিরের মাধ্যমে সদম্ভ আত্মপ্রকাশ প্রকাশিত হয়েছে কবিতার শুরুতে নজরুলের, তাহলে সদম্ভ আত্মপ্রকাশ হবে। 66, বিদ্রোহী কবিতায় সমকালীন সমাজের অসহায় চরিত্র, অসহায় চরিত্র এখানে কোনটা আছে? বিধবা। মানে এখন এটাকে কিন্তু এ করার, বিধবা চরিত্রের মাধ্যমে একটা অসহায় চরিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন কাজী নজরুল এখানে। কবি নিজের ধ্বংসাত্মক রূপের আতিশয্যের তুলনায় কোন অনুষঙ্গটি ব্যবহার করেছেন? আমরা জানি যে এখানে নটরাজের মতো ধ্বংসাত্মক রূপের চরিত্র এখানে তুলে ধরেছেন। সেই ধ্বংসাত্মক রূপের আতিশয্য মানে আরো বেশি, ধ্বংসাত্মক রূপকে আরো বেশি মাত্রায় অতিমাত্রায় রূপায়িত করার জন্য কোন বিষয়টি লেখা হয়েছে, কিন্তু কোন অনুষঙ্গটি মানে কোন বিষয়টি এখানে উনি ব্যবহার করেছেন, সেটা হচ্ছে নরক ব্যবহার করেছেন। তাহলে উত্তর হবে 67, উত্তর হবে নরক। ধ্বংসাত্মক, আতিশয্য মানে অতিশয় বেশি। 68, ঘুমন্ত জাতির জাগরণ কামনায় কবি নিজেকে কি হিসেবে আবির্ভূত করেছেন? ঘুমন্ত জাতিকে জাগাইতে হবে। কবি কি কইছেন? উনি বাঁশরি আর অরফিয়াসের বাঁশরি, যে বাঁশির সুরে মৃত জেগে যাইতে পারতো, মৃত আবার প্রাণ ফিরে পাইতো, অরফিয়াসের বাঁশরি হয়ে উনি ঘুমন্ত জাতিকে জাগ্রত করতে চান বিদ্রোহী কবিতায় কাজী নজরুল। বিদ্রোহী সত্তার চিরঞ্জীব রূপ প্রকাশিত হয়েছে কোন? চিরঞ্জীব রূপ মানে তার বিদ্রোহী সত্তা চিরকালের জন্য জীবিত থাকবে, মরবে না, যার ধ্বংস হয় না, এইটা প্রকাশিত হয়েছে কিসে? মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি চিরবিদ্রোহী বীর, বলবীর চির উন্নত মমশির, না বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। পুরা বিশ্বের বুকে মাথা উঁচু করে চিরদিনের জন্য আমার শির উঁচুতে থাকবে, এটার মাধ্যমে বিদ্রোহী সত্তার চিরঞ্জীব রূপ প্রকাশিত হয়েছে। একজন লিখছেন নরক কিভাবে ধ্বংসাত্মক হয়? নরক ধ্বংসাত্মক না হইলে আর কি আছে ধ্বংসাত্মক? 70, ডমরু ত্রিশূল কার অস্ত্র? মহাদেব, মহাদেব নটরাজের অস্ত্র। পিনাক পানি বলা হইতো তাকে, পিনাক পানি বলা হইতো তাকে। হাতে পিনাক থাকে, ধনুক ধরে রাখে, আর অন্য হাতে ডমরু ত্রিশূল থাকে নটরাজের। তাহলে 70-এর উত্তর হচ্ছে খ, 70-এর উত্তর হবে খ। 71, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী পংক্তিটিতে যাহা মানে কি? কি ছিল যে নিয়ে গেছে? তার কাছে ধান ছিল, সোনার ধান ছিল। আসলে ধান সোনার ধান এটা তো বুঝাই নাই, বুঝাইছে কি? শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম ছিল তার কাছে। এই যাহা বলতে এখানে যাহা মানে কি? যাহা বলতে কি বোঝানো হয়েছে? যদি বলে কি বোঝানো হয়েছে, তার মানে অন্তর্নিহিত অর্থ যেটা, সেটা হবে উত্তর। তার মানে এখানে উত্তর হবে শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম। 72, সোনার তরী কবিতায় নদী কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সোনার তরী কবিতার নদী মানে হচ্ছে জীবন, জীবন, জীবন নদের কুল, জীবন নদ, জীবনকে এখানে আহ নদী হিসেবে ব্যবহার করা হয়েছে। সোনার তরী কবিতায় নদী মানে হচ্ছে জীবন। সোনার তরী কবিতায় কালের মহাজনকে, কালের মহাজন তো মাঝি, সোনার তরী কবিতায় কালের মহাজন হচ্ছে মাঝি। এই টাইপের প্রশ্ন আর একটা আছে, কৃষকের মনে আশঙ্কা সৃষ্টিকারী অনুষঙ্গ কোনটি? কোন বিষয়টা কৃষকের মনে ভয় জাগিয়েছিল? কোন বিষয়টা? বাঁকা জল, যে কোনো সময় তার জীবন বিলীন করে দিতে পারে, এই বাঁকা জল এখানে আশঙ্কা বা ধ্বংসাত্মক বা ভয়ের প্রতীক। অনন্ত কালস্রোত কবি জীবনে কি রূপে আঘাত হেনেছে? এই অনন্ত কালস্রোত কি হিসাবে, কোন মানে কোন উপায়ে, কোন রূপে আঘাত হেনেছে? বাঁকা জল রূপে। তার মানে অনন্ত কালস্রোত কবির জীবনে আঘাত এনেছে বাঁকা স্রোত হিসাবে, বাঁকা জল হিসাবে। উত্তর হবে বাঁকা জল। 75, 76, বেদনাসক্ত কবির গুমড়ে মরার দৃশ্য চিত্রিত হয়েছে যে কবিতায়? দেখে আমরা সহজে বুঝবো, যেহেতু আগে আলোচনা হয়েছে সোনার তরী কবিতায়, পরে কিন্তু উত্তর করতে পারা
কঠিন, এবং এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। বেদনাসক্ত কবির গুমড়ে আছড়ে পড়ার দৃশ্য, এটা মূল ভাব থেকে নেওয়া হয়েছে সোনারতরী কবিতায়। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাক্য ওগো মূলত কি? বাক্য ওগোটাকে কাকে বলেছিল? ওগো কবিতা ওগো বলে কাকে ব্যবহার করা হয়েছিল? মাঝি। এখন এই মাঝি কি অপশনে আছে? নাই। তাহলে মাঝি কি? মাঝি হচ্ছে কালের মহাজন, এই জন্য এখানে কালের মহাজন উত্তর হবে। আমরা জানি সোনারতরী কবিতায় ওগো বলে নৌকার মাঝিকে ডাকা হয়েছে, অপশনে তো মাঝি নাই, তাহলে মাঝি তো কালের মহাজন, এই জন্য কালের মহাজন উত্তর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, বাক্যে কি ঘটেছে? আমরা জানি যে এটার উত্তর, যারা উত্তর দিয়েছে তারা জানে, বলছে যেটা অনুপ্রাস। এখন অনুপ্রাস হচ্ছে সাহিত্যের এক ধরনের অলংকার। এখন অনুপ্রাস জিনিসটা কি, কাকে বলে? এবার আমরা একটু দেখি, এখানে আমরা সেটার ব্যাখ্যা আছে। অনুপ্রাস কাকে বলে সেটা একটু আমরা জানি। অনুপ্রাস কাকে বলে? অনু শব্দের অর্থ পরে বা পশ্চাতে বা পিছনে। আমরা বলি যে অনুজ, সে আমার অনুজ, মানে ও অনুতে জন্মগ্রহণ করছে, আমার পরে জন্মগ্রহণ করছে, আমার পরে বা পিছনে জন্মগ্রহণ করছে। তাহলে অনু মানে পরে বা পিছনে। আর প্রাস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস বা প্রয়োগ। তোমরা উইকিপিডিয়ায় গেলে এই ব্যাখ্যাটা দেখবা যে অনু শব্দের অর্থ পরে বা পিছনে, আর প্রাস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস বা প্রয়োগ। এর মানে কি? একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহার করছে। কখনো কখনো দেখবা কোনো গল্পের লাইনে, কোনো কথার সময় বা কবিতায় একই কথা বা একই ধ্বনি বা একই বর্ণ একটার পর একটা বারবার ব্যবহার করছে। বারবার ব্যবহার করে একটা ধ্বনি মাধুর্য সৃষ্টি করা হয়েছে। এই বারবার ব্যবহারের ফলে যে সুন্দর ধ্বনি সাম্যের সৃষ্টি হয়, শুনতে ভালো লাগে, একটা সৌন্দর্য যে তৈরি করা হয় কথায়, এইটাকে বলা হয় অনুপ্রাস। কোনো কথা বলার সময় একই জাতীয় ধ্বনি বা বর্ণ বারবার ব্যবহার করে যে ধ্বনি মাধুর্য তৈরি করা হয়, শুনতে ভালো লাগানো, এটা যে তৈরি করা হয়, এই বিষয়টাকে, এই অলংকারটাকে সাহিত্যে বলা হয় অনুপ্রাস। এখন দেখো কিরকম, আমরা এটা সবাই জানি। কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। এখানে কাক, ক, 1 2 3 4 5 6 7 8 9, এখানে ক বর্ণ বা ক এর ধ্বনি 9বার ব্যবহার করা হয়েছে। এটা এক ধরনের অনুপ্রাস। আমি একটা পয়দা করছি, দেখো প্রশ্নটা করার সময় এটা বানাইছিলাম। হাসিনার হাসি হায়নার খুশি। হাসিনার হাসিতে হায়নারাও খুশি হয়। এখানে অনুপ্রাস হয়েছে কোন বর্ণ দিয়ে? পারবা নাকি তোমরা ঘুমাই গেছো? ফেসবুক লাইভের লোকজন তো ঘুমাই গেছে মনে হয়। হাসিনার হাসি হায়নার খুশি, এখানে কোন বর্ণ বা ধ্বনির অনুপ্রাস হয়েছে? হ এর, হ। এই যে হ, হ, হ কয়েকবার ব্যবহার করা হয়েছে। হাসিনার হাসি হায়নার খুশি। হাসিনা হাসি দেখে হায়না খুশি করে, খুশি হয়। ও পাইছি রে, এই যে আমার রূপ, একবারে আমার জমজ। এখানে কি হয়েছে? গগনে 2বার, গরজে মেঘ ঘন বর্ষা। মেঘ আছে, ঘন আছে, তাহলে মূলত গগনে গরজে মেঘ ঘন বর্ষা। একই ধ্বনি বা বর্ণের এই যে ধ্বনি মাধুর্য তৈরি করা বারবার ব্যবহার করে, এইটাকে অনুপ্রাস বলা হয়। একজন বলতেছে, আরে এটাই বাস্তব। হ্যাঁ হ্যাঁ, তোমার কারণ এসে দেবো এটা, তোমার বাস্তবতা শেখাইতেছে। 79, কোন চরিত্রটি সমকালীন সমাজের প্রতীক নয়? তুমি সমকালীন সমাজ মানে সব ধরন, সব সময়ের সমাজ বা বর্তমান সমাজে তুমি এটা পাবা না। বর্তমান সমাজে খালি মানুষের খাওয়াবে, নিজের বাদ দিয়ে মানুষের উপকার করে যাবে, আর একটা ক্লাসে বারবার থাকবে, এরকম আছে? আছে? নাই। তার মানে মৃত্যুঞ্জয়ের মতো এই ক্যারেক্টার বাংলা বর্তমানে নাই। অনুপম আছে, এটা আমরা আছি। সমাজের বা বাপ মা বা পরিবার সংসার যা বলবে তাই, কোন দল বা রাজনীতি যখন করব বড় ভাইরা যা বলবে তাই, আমার দিনী ভাই যা বলে তাই। যারা তোমরা যে বিভিন্ন ইসলামিক দল টল করো, তোমাদের নেতা যা বলে তাই, যে ব্যাখ্যা দিবে ওটাই মনে করো যে এটাই কোরআন হাদিসের কথা। অনেক সময় একেবারে আনুগত্য। অনুপমের মধ্যে আছে। মজিদ ভণ্ডামি, ধর্মকে ব্যবহার করা, বর্তমানে আছে। গাতি খুড়া, সেও আছে। এরকম চরিত্র নাই? পরের জিনিস দখল করে নেওয়ার মতো চরিত্র নাই? ধর্মের নামে কুৎসা রটনা করে তার নিজের স্বার্থ সিদ্ধি করে নিবে, এরকম চরিত্র নাই? আছে। মৃত্যুঞ্জয়ের মতো চরিত্র তুমি এখন পাবা না।
একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসবে উক্তিটির সাথে তোমার পঠিত পাঠ্য বইয়ের কোন রচনার অর্থগত মিল আছে দেখছো? অর্থগত। এইটা নিয়ে অনেকে বলছিল যে এই উক্তিতে কি বিলাসী হবে না, তাদের পড়ালেখা খুবই কম, এত সহজেই তো তোমার ছেড়ে দেওয়া হবে না, এত সহজেই তো প্রশ্ন করা হয় নাই। এখন কোন রচনা আছে দেখো, একলা যেতে ভয় করবে না তো এগিয়ে দিয়ে আসবো, তার মানে কি ন্যাড়া রাতের বেলা যাইতে ভয় পাইতে পারে, বিলাসী তার উপকার করে এগিয়ে দিয়ে আসতে চাইতেছে, তাহলে পরের উপকার করে আসতে চাইতেছে। বিলাসী ভয়ে কষ্টের মধ্যে আছে, এই কষ্টের মধ্যেও সে আরেকজনের উপকার করতে চাচ্ছে, তাইলে উপকার করতেছে, পরোপকারের কথা কোথায় আছে? প্রতিদান কবিতায় আছে। অন্য যে অপশন গুলো আছে তার সাথে এটা মিলবে না, বাকি অপশন গুলো একটাও এর সাথে মিলবে না। সিরাজের বন্দী হওয়ার ঘটনাটি নাটকের কততম দৃশ্যে অঙ্কিত হয়েছে? চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে সিরাজের বন্দী হওয়ার দৃশ্যটি বর্ণিত হয়েছে। তোমরা মনে রাখবা এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। নাটক থেকে নাটক থেকে কোন অঙ্ক কোন দৃশ্য, আর এখন তো তোমাদের এই টেনশনটা দিয়েও লাভ নেই, এটা আগেই তোমাদেরকে বলা হয়েছে কোন অঙ্ক কোন দৃশ্য, এটা ইম্পর্টেন্ট। চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্য, পলাশির যুদ্ধের ঘটনাটি নাটকের কততম দৃশ্য, মানে শুরু থেকে যদি হিসাব করি কয় নম্বর সিন বা দৃশ্যে পলাশির যুদ্ধের ঘটনা আছে? নবম দৃশ্যে গিয়ে পলাশির যুদ্ধের ঘটনা আছে। সিরাজউদ্দৌলা বেঁচে আছে উক্তিটি কার? সিরাজউদ্দৌলা বেঁচে আছে উক্তিটি কে করেছিল? আমি আগেও বলেছি যে নাটক থেকে উক্তিটি কে করেছে, কার সম্পর্কে করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এটা নারায়ণ সিং এই উক্তিটি করেছে, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। নো ক্লাউন উইল এভার বিট হিম, ক্লাউন ওর মতো এরকম ক্লাউন আর নাই, তারে মানে হারাইতেই পারবে না। কার সম্পর্কে বলা হয়েছে এটা? এটা মীর জাফর সম্পর্কে বলা হয়েছে, নো ক্লাউন উইল বিট হিম। হি মাস্ট বি আ স্পাই, মূলত কার কথা এখানে বলা হয়েছে? হি মাস্ট বি আ স্পাই, এখানে কার কথা বলা হয়েছে? হি মাস্ট বি আ স্পাই, অমিচাঁদ না, জোহালা না, হি মাস্ট বি আ স্পাই মূলত এখানে কার কথা বলা হয়েছে? মূলত এখানে নারায়ণ সিং এর কথা বলা হয়েছে। কি বলো তোমরা, মানে প্রশ্ন উত্তর দিছো, পরীক্ষা দিছো, এরপরও পারতেছো না কেন? 86, সিরাজউদ্দৌলা একটি দিনের জন্য সুখে নবাবী করেনি। সিরাজউদ্দৌলা একটি দিনের জন্য সুখে নবাবী করেনি, কারণ সিরাজউদ্দৌলা নিজেই এটা কইছে, তার মানে এটা সিরাজের উক্তি। 87, মিরন কাকে উদ্দেশ্য করে মূর্তিমান বেরসিক বলেছিল? কাকে উদ্দেশ্য করে মূর্তিমান বেরসিক বলেছিল? কাকে উদ্দেশ্য করে মূর্তিমান বেরসিক বলেছিল? বেশিরভাগ সবাই পারতেছে, এবার এখন একজন লিখছে সিরাজ, এটা মোহনলাল উদ্দেশ্য করে বলছিল। এরাই জানানা সওয়ারি, এখানে এরা মূলত কারা? এরা জানানা সওয়ারি, এখানে এরা কারা? 88, এরাই জানানা সওয়ারি, এখানে এরা কারা? গুড, ক্লাইভ, গুড। একজন এখন লিখতেছে মোহনলাল, এখানে এরা মূলত ক্লাইভ। লাল সালু উপন্যাসে মাজারের মুখপাত্রকে, মাজারের প্রতিনিধি কে? এটা তো সহজ কথা, এটা সবাই পারার কথা। মাজারের প্রতিনিধি হচ্ছে মজিদ, কিন্তু তার শক্তি আর মজিদের শক্তিতে প্রভেদ আছে, প্রভেদ মানে পার্থক্য। আমরা জানি যে খালেক ব্যাপারী একটা প্রতিপত্তি তৈরি করার মতো চরিত্র, আর মজিদও একজন প্রতিপত্তি তৈরি করা বা ক্ষমতার প্রয়োগ করতে পারার মতো চরিত্র, দুইজন। একজন সরাসরি ক্ষমতা জমিদারি জবর দখল এই ক্ষমতা প্রয়োগ করে, আর একজন ধর্মের নামে মানুষের মনে একটা শক্তি সৃষ্টি করছে, ধর্মের নামে আগাজ করে, কিন্তু তার শক্তি মজিদের শক্তিতে প্রভেদ আছে। এখানে তার শক্তি কোনটা? খালেক ব্যাপারীর শক্তিটা কোন শক্তি? জাগতিক শক্তি। আত্মমর্যাদাবান চরিত্র হিসেবে লাল সালু উপন্যাসে কে প্রকাশিত হয়েছে? আত্মমর্যাদাবান চরিত্র, এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, চরিত্র বিশ্লেষণে গিয়ে তোমরা এটা পাবা, খুবই ইম্পর্টেন্ট। তহুর বাবা, তহুর বাবা খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা, অন্তঃকরণের দিক থেকে কোন চরিত্রটি ভিন্ন? অন্তঃকরণ ভিতরের দিক, অন্তরের দিক থেকে কোন চরিত্রটি ভিন্ন? আক্কাস, মজিদ, হাসুনির মা, আমিনা বিবি, মানে কার মানসিক
শক্তি বা মানসিক অবস্থা ভালো ছিল, পজিটিভ। কার? আক্কাস সম্পর্কে বলা হয়েছে সে স্কুল প্রতিষ্ঠা করতে চাইছে, মানসিক মানে তার ভিতরে উন্নতি প্রকাশিত হয়েছে, সে শিক্ষা দীক্ষার প্রতি আগ্রহী ছিল। মোহাম্মদনগরের সর্বোচ্চ তালগাছের সাথে কাকে তুলনা করা হয়েছে? এই যে একটু আগে আমরা দেখলাম লাল সালু উপন্যাসে একবারে আত্মমর্যাদাবান চরিত্র, আত্মমর্যাদাবান চরিত্র যদি তহুর বাপ হয়, তাহলে এটা তালগাছের সাথে তুলনা করা হয়েছে কার চরিত্রের? তহুর বাবাকে। প্রশ্ন নম্বর 94, সজ্ঞানে না জানলেও তারা এক একটা পথ তাদের এক। এই যে দুইজন, দুইজনের একই রকম পথ, কার? কেউ জানে না যে দুইজনের তো দুই ধরনের বল বা প্রতিপত্তি আছে, শক্তি আছে, মানুষের উপরে ক্ষমতা আছে। এই দুইজন কে কে? মজিদ আর খালেক ব্যাপারী। মজিদ আর খালেক ব্যাপারী। সে নীরবতা যেন বিস্ময়কর ভাবে শক্তিমান। কার নীরবতার কথা এখানে বলা হয়েছে? আমরা একটু দেখি সরাসরি উপন্যাসের ঠিক কোন জায়গায় এটা আছে, সেখানে কি লেখা আছে আমরা একটু পড়বো। দুটো মোমবাতি ম্লান ভাবে আলো ছড়ায়, সে আলোর সামনে সে দেখে, মানে এখানে মসজিদের কথা বলছে, সে মানে মসজিদ, ঝালরওয়ালা শালু কাপড়ে আবৃত চির নীরব মাজারটি। তাহলে এখানে যে সে নীরবতা যেন বিস্ময়ভাবে শক্তিমান, সে নীরবতা যেন বিস্ময়কর ভাবে শক্তিমান, তাহলে কার নীরবতার কথা বলা হয়েছে এখানে? মাজার। আর সে শক্তি বিদ্যুৎ চমকের মতো শতফলায় বিচ্ছুরিত হয় প্রতি মুহূর্তে। মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে, তবে তার আঘাতে আশা ও বিশ্বাসের জোয়ার আসে ধমনীতে। মজিদের অন্তরের ভিতরে এই যে দ্বন্দ্ব, এই চিন্তাগুলো প্রকাশিত হয়েছিল কখন? যখন সে একটা আলো ছড়াইতেছে, তার আলো মোমবাতির আলো, তার যে আলো, তার পাশে তার মতো একটা শক্তি খাড়াইছে। আওয়ালপুরের পীরের কথা যখন আইছে, তখন সে টেনশনে পড়ে গেছে, তার মনের ভিতরে এগুলো চলতেছে। মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে, তবে তার আঘাতে আশা বিশ্বাসের জোয়ার আছে ধমনীতে। তথাপি মহা আকাশের মতো সে মাজার প্রগাঢ় নীরব, আর মহা আকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা। মাজারের নীরবতার কথা বলা হচ্ছে এখানে। রাত্রে বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে, ওই যে টেনশন করতেছে। আহারে, তার তো কম্পিউটার চলে আইছে, সে টেনশনে আছে। রহিমা গা টেপে, কিন্তু টেপে যেন আস্ত পাথর। এই পাথরটাকে পাথর মজিদ আসছে, কিন্তু একবার প্রশ্ন, বেশ কয়েকবার আসছে। অবশেষে মজিদকে প্রশ্ন করে, আপনার কি হয়েছে? মজিদ কিছুই বলে না। উত্তরের জন্য কতক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে, এক পীর সাহেব আইছেন না হেই গ্রামে, তানি নাকি মরা মানুষ জিন্দা কইরা দেন। দেখো, আওয়াল পীরের পীরের কথা, সে চিন্তায় আছে, তার নিজের অপূর্ণতা, তার নিজের যে কোনো সময় তার এই শক্তি ধরা পড়বে 2 নাম্বারই, এই টেনশনের মধ্যে আছে। সেইখানে আবার সে আওয়াল পীরের পীরের কথা কইছে। পাথর এবার হঠাৎ নড়ে, এইটা কিন্তু প্রশ্ন হয়েছে, পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কে? মজিদ, মজিদের পা টিপতেছিল সে। আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে, ক্ষণকালে নীরব থেকে হঠাৎ কটমট করে তাকায়। এই কথা শুনে সে ক্ষেপে রেগে কটমট করে তাকাইতেছে। তাকে প্রশ্ন করে, মরা মানুষ জিন্দা হয় কেন? তাইলে এই যে এখান থেকে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, পাথর একবার নড়ে ওঠে। কি পাথর? পাথর বলতে মজিদকে বোঝাইছে। রহিমার এই প্রশ্নে কেমনে তাকাইছিল? সে কটমট করে তাকাইছিল। আর এই নীরবতাটা কিসের নীরবতা? মাজারের নীরবতা। প্রশ্ন নাম্বার 96, তানারে তালাক দেন উক্তিটির মধ্যে দিয়ে মজিদ চরিত্রে কোন দিকটি প্রকাশিত হয়েছে? আমেনা বিবির সন্তান দরকার, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। আমেনা বিবির সন্তান দরকার, কিন্তু আমেনা বিবি মজিদের পাওয়ার রেখে যাইতেছে আওয়াল পীরের পীরের কাছে, যাইতেই হবে। খালেক ব্যাপারী পরে বাধ্য হয়, এক পর্যায়ে বাধ্য হয়ে ধলা মিয়ারা দিয়ে পাঠায় পানি পড়া আনতে। ধলা মিয়া আবার মজিদরে দেয় বলে। এই ঘটনা জানার পরে আমরা জানি যে খালেক ব্যাপারীর উপরে সে ক্ষিপ্ত হয়, প্রশ্ন করে। খালেক ব্যাপারীকে মজিদ এক পর্যায়ে বলে, তানেরে তালাক দেন উক্তিটির মধ্যে দিয়ে মজিদের কোন চরিত্র প্রকাশিত হয়েছে? তাইলে তালাক দিতে কইতেছে, আমার কাছে পানি পড়া না পেয়ে তোমার বউ, তুমি বন্ধু খালেক ব্যাপারীর বউ অন্য মানুষের, অন্য পীরের কাছে যাচ্ছে পানি পড়াইতে। তাহলে এখানে তালাক দেওয়ার মাধ্যমে কি হয়েছে? ওই যে রাগটা ক্ষোভটা প্রতিশোধ নিয়ে নিল। তাহলে এখানে প্রতিশোধ স্পৃহা, তার প্রতিশোধ স্পৃহা এখানে প্রকাশিত হয়েছে। মজিদের জীবনে একমাত্র শৌখিনতা কি? একমাত্র শৌখিনতা হচ্ছে শালু কাপড়। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। মজিদের জীবনে একমাত্র শৌখিনতা হচ্ছে শালু কাপড়।
জমিলার স্বাধীন সত্তার রূপকর্ত হিসেবে লাল সাল উপন্যাসে কোনটি ব্যবহার করা হয়েছে? জমিলার যে স্বাধীন সত্তা, স্বাধীন চেতা যে মনোভাব, এটার জন্য একটা প্রাণী বা পাখির কথা ব্যবহার করা হয়েছে লাল সাল উপন্যাসে। লিখছে বিড়াল ছানা, শঙ্খচিল, শঙ্খচিলের কথা ব্যবহার করা হয়েছে। সে তার ঘরের খুঁটি, বাক্যে সে কে, তার ঘরের খুঁটি কে? এই সে, সে তার ঘরের খুঁটি, সে তার ঘরের খুঁটি রহিমা, আমিনা, তানু বিবি, হাসনির মা। সে তার ঘরের খুঁটি। গুড। এটা তো খুব কমন প্রশ্ন, রহিমা ঘরের খুঁটি। জমিলার মেহেদি রাঙা পা মূলত কিসের প্রতীক? এটা খুব ইম্পর্টেন্ট তথ্য। জমিলার মেহেদি রাঙা পা মূলত কিসের প্রতীক? মুক্ত সমাজের, নারী সমাজের, প্রাণ ধর্মের, সমকালীন সমাজের। জমিলার মেহেদি রাঙা পা মূলত মুক্ত সমাজের প্রতীক, মুক্ত সমাজের প্রতীক। এই ছিল বাংলা 100টা ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা আমাদের পেইড কোর্সের না, তারা তো 100 ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে জেনেছে, আর যারা আমাদের পেইড ব্যাচের তারা মূলত এটা জানলো যে আমাদের সাবজেক্ট পেপার ফাইনাল বাংলা প্রথম পত্রের 100টা প্রশ্ন আমরা সলভ করলাম। তো অনেকক্ষণ ধরে পড়াশোনা হয়েছে, তোমাদের প্রতি কৃতজ্ঞতা, তোমাদেরকে সেলুট। ইম্পর্টেন্ট তথ্যগুলো মনে রাখবা, অল্প যে কয়দিন আছে অল্প করে রিভাইজ করবা, পুরোনো পড়া রিভাইজ করবা, নতুন কিছুই না, ওটা রিভিশন করবা, প্রশ্ন সলভ করবা বেশি করে। তো সবাই সুস্থ থাকো, বাকি দিনগুলো পরীক্ষা ভালো করে দিবা। সবার প্রতি শুভকামনা, সবার জন্য সবার সুস্বাস্থ্যের দোয়া করছি। আহ সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।